নমস্কার এবং তার সঙ্গে সুস্বাগতম জানাই প্রত্যেককে। আমাদের এই আজকের আলোচনার টপিক হলো কি মাধ্যমিক শিক্ষা পর্ষদ প্রদত্ত মাধ্যমিক পরীক্ষার নমুনা প্রশ্ন উত্তর এর এমসিকিউ, শূন্যস্থান পূরণ এবং সত্য মিথ্যা পোর্শনটা। চলো শুরু করা যাক। প্রথম যে প্রশ্নটা দিয়েছে কি 5 বছরের মোট সুদ আসলের 1/5 হলে বার্ষিক সরল সুদের হার কত। আচ্ছা দেখা যাক। তাহলে আসলটা কি মান দেওয়া আছে? না, আসল কিছু দেওয়া নেই, বলেছে সুদ দেওয়া আছে কি না আসলের 1/5। তাহলে আমরা আসলটাকেই ধরে নিতে পারি। আমি ধরলাম আসল কত না এক্স টাকা, সুদ কত হবে তাহলে এক্স এর 1/5 অর্থাৎ এক্স গুণিত 1/5, আর সময় কত দেওয়া আছে 5 বছরের জন্য, আর সুদের হার কিছু দেওয়া নেই, তাহলে সেটাকে আমরা ধরে নিতে পারি কত R%। আচ্ছা তাহলে সূত্র আগেই আমরা শিখেছি কি না I=PRT, যেটা তোমরা প্রথম সেমিস্টারের জন্য সরল সুদের চ্যাপ্টার পড়েছো, আর সেটাকে নিয়ে পুনরায় বলছি না সূত্রটা কি। তবে এখান থেকে যদি আর নির্ণয় করতে চাই তাহলে কি হয় না 100 × I/PT। এবার সবগুলোর মান যদি আমরা সুন্দর করে বসিয়ে দিই আর কাটাকাটি করার পরে কি পাওয়া যাচ্ছে না R=4%, যেটা 1 নম্বর অপশানে আছে। এবার 2-এর দাগে যে প্রশ্নটা দিয়েছে কি বলেছে √3 + √2 = x হলে তাহলে √3 - 2 কত হবে। যাই হোক দেখা যাক। তাহলে এর ভ্যালু যখন জানা আছে, এর ভ্যালু কত আছে √3 + 2 = x, তাহলে এটাকে আমরা কি করব, এটাকে জাস্ট করণী করা হয় যেরকম পদ্ধতিতে, এটাকে √3 - 2 আর উপর নিচ দুটাকে গুণ করে দাও। গুণ করলে কি পাওয়া যাবে না এটা a + b × a - b, এই যে এটা a + b আর এটা থাকছে a - b, তাকে একে যদি ক্যালকুলেশন করি তাহলে কি পাচ্ছি a² - b², a² মানে √3² কত হবে 3 হবে, আর √2² কত হবে 2 হবে। বাকি যেটা নিচে পড়ে আছে সেটা পড়ে আছে, এটা 3 থেকে 2 গেলে কত 1/√3 - 2। আমার এই √3 - 2 এরই ভ্যালু চেয়েছিল, তাহলে এটা উল্টে দিলে আমি √3 - 2 ভ্যালু পেয়ে যাব। আর এটা যেরকম একদিকে সমান চিহ্নের একদিকে খালি উল্টাতে পারে না, সমান চিহ্নের উভয় পক্ষে উল্টাবে। যখন এটা উল্টে গেলে তখন কি পাওয়া যাবে না 1/x, বাস এর জন্য এটা ভ্যালু পাওয়া যাচ্ছে, যেটা সি দাগে অপশানে উত্তর আছে। চলো 3-এর দাগে প্রশ্ন। 3-এর দাগে প্রশ্ন কি বলেছে, 3-এর দাগে বলছে ও কেন্দ্রীয় বৃত্তে AB একটি ব্যাস, যেটা এঁকে নিয়েছি। ও কেন্দ্রীয় একটা বৃত্ত, তার AB একটা ব্যাস এঁকে নিয়েছি। বলছে তার বহিস্থ একটা বিন্দু কি আছে সি আছে। কার উপরে ওই বৃত্তের উপরে জাস্ট একটা বিন্দু আছে, আমি বৃত্তের পরিধির উপরে একটা বিন্দু সি ধরে নিয়েছি। তারপরে কি বলেছে OAC কোথায় আছে OAC, এইটা সমান কত 45 ডিগ্রি। চেয়েছে কি না OCB এই কোণটার ভ্যালু কত জানতে চেয়েছে। আচ্ছা তাহলে কি বলেছে দেখো, যেটা আমাদের কাছে দিয়েছে সেগুলোকে আমরা যদি সুন্দর করে আরেকবার দেখে নিই। কি বলেছে না AB বৃত্তের ব্যাস, তাহলে নিশ্চিত AOB এইখানে যে কোণটা তৈরি হচ্ছে এই কোণটা কত ডিগ্রি হচ্ছে, এই কোণটা সবসময় 180 ডিগ্রি কোণ তৈরি করবে। কত ডিগ্রি 180 ডিগ্রি। তারপরে এই যে ACB এখানে কত ডিগ্রি তো কোণ তৈরি করবে না, এইটাকে আমরা কেন্দ্রস্থ কোণ বলতে পারি। এই ও বিন্দুতে যে কোণটা তৈরি হয়েছে AOB এইটা কেন্দ্রস্থ কোণ, আর এইটা হবে কি পরিধিস্থ কোণ ACB, এই পুরা কোণটা হবে পরিধিস্থ কোণ। তাহলে পুরা কোণ, এই যে পরিধিস্থ কোণ সবসময় কেন্দ্রস্থ কোণের কি হয় দ্বিগুণ হয়। তাহলে আমি যদি জানতে চাই ওই পরিধিস্থ কোণটার মান কত না 180 এর অর্ধেক হবে, যেটাকে ক্যালকুলেশন করলে জানা যাবে কত হচ্ছে 90 ডিগ্রি। এখানে জানা যাচ্ছে ACB এইটার মান কত হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমি এই পুরা কোণটার মান পেয়ে গেলাম কত 90 ডিগ্রি। আচ্ছা এবার বলেছে দেখো আমরা ধরেছি এইটা, এই যে তোমার COকে এটাকে যুক্ত করা হয়েছিল, এটাকে যুক্ত করতে দিয়েছিল, নইলে আমি এখানকার OCB কোণটা কী করে পাবো। আচ্ছা কিন্তু এই মুহূর্তে এই OCকে যুক্ত করার জন্য OC একটা কী হয়েছে ব্যাসার্ধ, OC একটা বৃত্তের ব্যাসার্ধ। আচ্ছা যদি তার আগেই আমাকে বলো যদি এই কোণটা এটা যদি 90 ডিগ্রি হয়েছে, এইটা 45 ডিগ্রি আছে, তাহলে পুরা ত্রিভুজ ABC এর A কোণ 45 ডিগ্রি, C কোণ 90 ডিগ্রি, তাহলে B কোণ কত হতে বাধ্য 45 ডিগ্রি হতে বাধ্য। তাহলে 45 ডিগ্রি যখন হয়েছে তার মানে কি এই দুটা বাহু পরস্পর কেমন, যে AC আর CB বাহু দুটা পরস্পর সমান, অর্থাৎ ABC এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, তাই তো এতটুকু ক্লিয়ার হয়েছে। তাহলে এটা সমকোণী, তার সঙ্গে কি থাকছে সমদ্বিবাহু ত্রিভুজ। আচ্ছা যখন এই যে কোণটা কোণ নয়, এই যে OC বাহুটা কি করবে তাহলে না একে যখন এখানেও
সমদ্বিখণ্ডিত করবে, তাহলে সমদ্বিখণ্ডিত করলে এই কোণটার মান কত হবে? 45 ডিগ্রি হবে, কারণ এটা পুরো 90 ডিগ্রি ছিল, 90 ডিগ্রিকে সমদ্বিখণ্ডিত করবে, তাহলে 90 গুণিতক হাফ অর্থাৎ 45 ডিগ্রি। বাস দেখে নাও, একবার জাস্ট সব কিছু লিখে ক্লিয়ার করা আছে, যেটা বির দাগে অপশানে আছে। চলো এবার চারের দাগে কি বলেছে? বলেছে যদি সাইন 2 থিটা ইকুয়ালস টু হাফ হয়, যদি সাইন 2 থিটা ইকুয়ালস টু হাফ হয়, তাহলে থিটা এর ভ্যালু কত? তাহলে সাইন 2 থিটার সমান কত হয়েছে? হাফ দেওয়া আছে। আচ্ছা, হাফটা সাইনের ওই যে টেবিলটাই পড়ে আমরা জেনেছিলাম কি হাফটা কততে ভ্যালু দেয়? হাফ দেয় সাইন 30-এ ভ্যালু। তাহলে হাফের জায়গায় আমি সাইন 30 লিখতে পারি, তাহলে সাইন এলিমিনেট হয়ে যাবে, কখনো কেটে দিবে না, এরকম যে চিহ্ন দিয়ে কেটে দিব সেরকম ভাববে না। যেরকম এদিকে এক্স সঙ্গে ধরো এ থাকতো, সেদিকে এক্সের সঙ্গে বি থাকতো, তাহলে এক্স উভয় পক্ষে কেটে দিতাম, সেরকম করবে না। যেরকম ধরো আমার এখানে ছিল ধরো এক্স ইন্টু সিক্স এর সঙ্গে ধরো ছিল সেদিকে যে এক্সের সঙ্গে ইন্টু বি ছিল, তাহলে এখানে এক্স কেটে দিয়ে আমরা বি ইকুয়ালস টু 6 লিখতে পারতাম, কিন্তু এইটা এখানে করবে না। কেননা এর একটা এই সাইন থিটা সম্পূর্ণটাই, সাইন থিটাই হচ্ছে কি 30 ডিগ্রি, এই দুটা একটাই অংশ, অর্থাৎ তুমি সাইনকে কেটে দিয়ে তাদের দুটাকে আলাদা আলাদা অংশ বিভক্ত করতে পারো না, ঠিক আছে? এটা জাস্ট এমনি এলিমিনেট হয়ে যায়, হয়েছে, যেহেতু অনুপাত থাকে এটা জাস্ট এমনি এলিমিনেট হয়ে যায়। একে কাটা চিহ্ন দেওয়ার চেষ্টা করবে না, তাহলে পুরো অঙ্কটাই ভুল হয়ে যাবে। যাই হোক, তাহলে কি হচ্ছে না 2 থিটা সমান কত হবে? 30 ডিগ্রি, তাহলে থিটা সমান কত হবে? 30/2, অর্থাৎ থিটার মান কত হবে? 15 ডিগ্রি। বাস এটা হলো। তারপরে আচ্ছা দেখো এবার পাঁচের দাগে প্রশ্ন কি বলেছে? বলেছে যদি একটা নীরের ঘনকের ধারগুলোর দৈর্ঘ্যের সমষ্টি 36 সেমি হয়, তাহলে তার আয়তন কত? আচ্ছা, তাহলে ধার আগে কটা আছে সেইটা আমাদের দেখে নিতে হবে। তাহলে একটা ঘনকের ছবি আঁকার চেষ্টা করেছি, দেখো। তাহলে যদি আমি দেখে নিই, একটা বাহু, দুটা বাহু, তিনটা, চারটা, 5, 6, 7, 8টা, বাকি পড়ে আছে 9, 10, 11, 12টা। তাহলে ধারগুলোর সংখ্যা কটা হয়? 12টা হয়। তাহলে তোমার ধারের দৈর্ঘ্য তো তুমি জানো নি, একটা ধারে কত দৈর্ঘ্য, তার সমষ্টি জানা আছে। তাহলে আমি একটা ধারের দৈর্ঘ্য ধরে নিতে পারি কত? 1 সেন্টিমিটার। তাহলে 12টার দৈর্ঘ্য কত হবে? 12 সেন্টিমিটার। তাহলে এইটাই তো টোটাল 36 সেন্টিমিটার। তাহলে 12x ইকুয়ালস টু 36। তাহলে এক্সের ভ্যালু কত পাওয়া যাচ্ছে? আর এটাই হচ্ছে কি, এটা হচ্ছে ধারগুলার দৈর্ঘ্য। তোমাকে ধারগুলার দৈর্ঘ্য কিন্তু চাইনি, চেয়েছে কি ঘনকের আয়তন। তাহলে আয়তন সবসময় কি হয়? বাহুয়ের হোল কিউব। তাহলে বাহুয়ের হোল কিউব হলে 27 ঘন সেন্টিমিটার হবে। বোঝা গেছে? এরপরে যেটা বলেছে কি না 6এর দাগে বলেছে কি না তোমাদের সামনে কয়েকটা শ্রেণী সীমানা দেওয়া আছে, তাই তো? তাহলে সেই শ্রেণী সীমানাগুলোকে জাস্ট তোমরা যখন রাশিবিজ্ঞান করবে, বা হয়তো সবার কিছু কিছু জনের হয়ে গেছে, যদি না হয়ে থাকে যখন করা হবে তখন জানতে পারবে। তাহলে রাশিবিজ্ঞানে করা কি আছে না শ্রেণী সীমানা যখন থাকে তার আপার লিমিট, লোয়ার লিমিট, এগুলো অনেক কিছু থাকে। আমি জাস্ট তোমাদের সুবিধার্থে বলে দিয়েছি কয়েকটা জিনিসকে। শ্রেণী সীমানাটাকে আমরা লিখতে পারি যে 1 থেকে 10 পর্যন্ত, 11 থেকে 20 পর্যন্ত, সেই রকম আমরা 40 থেকে 41 থেকে কত আছে এখানে 50 পর্যন্ত এই লিমিটগুলোকে লেখা হয়েছে। আর পরিমার্জিত শ্রেণী সীমানাটাকে, এটাকে পরিমার্জিত শ্রেণী সীমানা করে লিখতে হয়। পরিমার্জিত শ্রেণী সীমানা কত আছে? 0.5 থেকে 10.5, আর এটা আছে কত? 10.5 থেকে 20.5, আর সেরকম করে এটাও আসবে কত? 40.5 থেকে 50.5। এগুলো তাদের যদি না হয়ে থাকে যখন হবে তোমরা বুঝতে পারবে। আচ্ছা, আমাদের যেটা চেয়েছে, কি চেয়েছে না শ্রেণী দৈর্ঘ্য সূত্র হচ্ছে কি না আপার লিমিট বিযুক্ত লোয়ার লিমিট। আপার লিমিট কোনটা? এই যেটা সব থেকে বেশি যে লিমিটটা একটা শ্রেণীর, তার সব থেকে বেশি লিমিটটা, এইটা হচ্ছে পরিমার্জিত শ্রেণী, যে শ্রেণীটা আমাদের প্রয়োজন ছিল এই সিরিজের যতগুলো আছে সবগুলাই। তাহলে এই শ্রেণীতে আপার লিমিট কত? 10.5, সেখান থেকে 0.5 বিয়োগ করে দিলে কত পাওয়া যাচ্ছে? 10, অর্থাৎ সবগুলোকে বিয়োগ করলে 10 করে পাওয়া যাচ্ছে। অর্থাৎ সবগুলোর জন্য যদি 10 হয়, তাহলে এই 10টাকে আমরা কী লিখতে পারি? শ্রেণী দৈর্ঘ্য। বাস এটাই হবে উত্তর, শ্রেণী দৈর্ঘ্য। আশা করছি 1-এর দাগে সবগুলো বুঝতে পেরেছ। এবার 2-এর দাগে শূন্যস্থান পূরণগুলোকে চেষ্টা করি। কি বলেছে? প্রথমে বলেছে বার্ষিক 2% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরে, এই যে 2p টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে? এটা সাধারণ সূত্রটা। এটা সূত্র কি হয় না, যদি কি করেছে না n বছরের সমূল চক্রবৃদ্ধি কত হয় না p ইন্টু 1 + r/100 হোল টু দি পাওয়ার n। এই nটা কি? nটা হচ্ছে সময়, যত বছর ধরে বা যত সময় ধরে টাকাটা সুদে রাখা হয়েছে সেটা। আর পিটা হচ্ছে কত? পিটা হচ্ছে আসল। তাহলে এখানে কি দেওয়া আছে? 1 দেওয়া আছে, 1ও আছে, 2rও আছে। এই আরটাকে সুদের হার, তাহলে এখানে 2r
পার্সেন্ট ছিল, তাহলে সুদের হারও দেওয়া আছে, এখানে সব কিছু দেওয়া আছে। এটা n 2 বছরের জন্য ছিল, 2 বছরের জন্যই দেওয়া আছে। খালি বসে নেই কে টুপি, টুপিটাকে আসল ছিল, তাহলে এখানে টুপিটাই বসিয়ে দেওয়া হয়ে গেল, ঝামেলা শেষ। আচ্ছা, দুয়ের দাগে কী বলেছে, যদি 2a ইকুয়ালস টু 3b ইকুয়ালস টু 4c হয়, তাহলে a:b:c ইকুয়ালস টু কত হবে, 6:4, এখানে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে, এটা শূন্যস্থান দেওয়া আছে, এটা তোমাদের পূরণ করতে বলেছে। আচ্ছা, আমরা এটাকে ধরে নিতে পারি সবগুলোকে ইকুয়ালস টু কে, তাহলে 2a সমান কত হবে, কে হবে, আর a ভ্যালু কত হবে, k/2। অর্থাৎ আমরা সব এইটুকু করে b এর মান বের করতে পারবো, সেইভাবে c এর মান বের করতে পারবো। আমরা দেখতে পাচ্ছি সবগুলো লসাগু কত হচ্ছে, 2, 3, 2 আর 4-এর লসাগু কত হবে, 12 দিয়ে সবগুলোকে গুণ করলে পাচ্ছি কত, 6k, 4k, আর পড়ে আছে কত, 3k। তাহলে এখানে 6k এটা এর ভ্যালু, এটা বির ভ্যালু, এটা সির ভ্যালু, তাহলে কত হবে, 6k, 4k, 3k। এবার সবগুলো কে এলিমিনেট করে দিলে এখানে সি এর ভ্যালুর জায়গায় কত বসছিল, 3 বসে যাবে, বাস। এটা কিছু সমস্যা থাকার কথা নয়। 3 দাগে যে প্রশ্নটা বলছে, বৃত্তের বহিস্থ কোনো একটা বিন্দু থেকে বৃত্তের সর্বাধিক কটা স্পর্শ টানা যায়। আচ্ছা, ছবিটা দেখে নাও, এটা তোমাদের উপপাদ্যই একটা আছে, সেইখানে বইতেই আছে উপপাদ্যটা। ধরো একটা বৃত্ত আছে, এর বহিস্থ একটা বিন্দু আমি পি ধরে নিয়েছি, তাহলে পি থেকে যদি আমরা দুটো স্পর্শ, একটা পি থেকে এদিকে এ প্রান্তের দিকে একটা স্পর্শ টানতে পারি, আর পি থেকে এ প্রান্তের দিকে, এটা ধরো কিউর দিকে টেনেছি আর একটা আর এর দিকে টেনেছি, তাহলে দুটো স্পর্শ সর্বোচ্চ টানতে পারবে। তারপরে যেটাই টানো ওই বৃত্তটিকে ভেদ করে যাবে, সেই জন্য সব থেকে বেশি ম্যাক্স টু ম্যাক্স দুটা স্পর্শক টানা যাবে। 4-এর দাগে কী বলেছে, যদি sec স্কোয়ার থিটা ইকুয়ালস টু 4 হয়, তাহলে tan স্কোয়ার থিটা এর ভ্যালু কত হচ্ছে। আমরা আগে থেকেই জানি sec স্কোয়ারের সঙ্গে tan স্কোয়ারের কী সম্পর্ক হয় না, sec স্কোয়ার মাইনাস tan স্কোয়ার ইকুয়ালস টু 1 হয়। তাহলে এখান থেকে ট্যানের ভ্যালু কত হচ্ছে, tan স্কোয়ার মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 মাইনাস sec স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে মাইনাস কমন নিয়ে নাও, দিলে মাইনাসের এলিমিনেট করতে পারবো। আর সেকের মান আমি জানি কত দেওয়া ছিল, সেকের মান 4 দেওয়া ছিল, তাহলে এই 4-এর sec স্কোয়ার মাইনাস 1 হচ্ছে কার মান, tan থিটার মান, কারণ এইখানে মাইনাস এলিমিনেট হয়ে যাবে। তাহলে পড়ে আছে কি, tan স্কোয়ার থিটার জায়গায় বসিয়ে দাও, tan স্কোয়ার থিটার সমান কত হচ্ছে, sec স্কোয়ার মাইনাস 1। তাহলে sec স্কোয়ারের মাইনাস মান কত ছিল, 4 ছিল, মাইনাস 1, 4 বিযুক্ত 1 ইকুয়ালস টু tan স্কোয়ার থিটার সমান 3 হচ্ছে। 5-এর দাগে কী বলেছে, 5-এর দাগে জাস্ট তোমাদের কাছে প্রশ্ন দিয়েছে, এটা খুব সহজ জিনিস, যেটা তোমরা আগেই জানো। কি বলেছে, একটা নিরেট লম্ববৃত্তাকার চোঙের সমতলের সংখ্যা, সমতল কোনটা, কটা হতে পারে, ম্যাক্স টু ম্যাক্স দুটাই হবে, তার বাইরে তো হবে না। আচ্ছা, 6-এর দাগে কী বলেছে, এই তথ্যটির মধ্যমা কত। আচ্ছা, যখন তো যদি কারো রাশিবিজ্ঞান না হয়ে থাকে, তাহলে হয়তো তার একটু বুঝতে সমস্যা হবে। যদি হয়ে গিয়ে থাকে তাহলে তো কিছু নয়। রাশিবিজ্ঞানে যখন পড়বে তখন মধ্যমা বের করার জন্য কয়েকটা সূত্র অবলম্বন করতে হয়। যদি এইখানে তোমাদের কাছে এইগুলোকে বলা হয় তথ্য সংখ্যা, এই তথ্য সংখ্যা যদি তোমাদের কাছে, তথ্য সংখ্যাটাকে কাউন্ট করতে হবে, সেটা যদি অড হয়, ইভেন হয়, তাহলে তার জন্য দুটো সূত্র হচ্ছে, ঠিক আছে। যদি ইভেন হয়, অর্থাৎ কি, যদি যুগ্ম হয়, তাহলে তার জন্য সূত্র হচ্ছে কি না, মধ্যমা বের করার সূত্র হচ্ছে কি, এখানে যে এনটা হচ্ছে যতটা সংখ্যা, যতটা তথ্য দেওয়া আছে সেইটা বাই 2, অর্থাৎ এখানে তুমি কি করবে না, এক্স ইন্টু এক্সের সাপেক্ষে কত হচ্ছে, কারণ এটা হচ্ছে নাম্বার, যে সংখ্যাটাকে বলা হচ্ছে, যে সংখ্যাটাকে উল্লেখ করতে চাইছি, তাই সেইটা যুক্ত অপর যে একটা সংখ্যা হচ্ছে, অর্থাৎ কি না, এক্স বলতে কোনটাকে বলা হচ্ছে, যে এই তথ্যগুলোর মধ্যে যে সংখ্যাটা হবে সেইটা, তার নাম্বারটা কত হবে না, নাম্বার হবে কোনটা, যে যতটা নাম্বার আছে এখানে কটা আছে, 1, 2, 3, 4টা, তাহলে 4/2, অর্থাৎ কত আছে, কোনটা হচ্ছে তোমার এখানে 4 থেকে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে কত হচ্ছে 2 নম্বর পদ, অর্থাৎ 3। তার সঙ্গে পড়ে থাকছে 4/2 প্লাস 1, অর্থাৎ কি তার পরের পদ কত, 4। তাহলে এই দুটাকে যোগ করে দাও, সেটাকে আবার বাই 2 দিয়ে ভাগ করে দাও, বাস। এটা হচ্ছে মধ্যমা। এটা কখন হয়, যখন ইভেন নাম্বার। চলো 3-এর দাগে কী বলেছে, 3-এর দাগে প্রথম যে প্রশ্নটা দিয়েছে, বলেছে কি কোনো দ্রব্যের বর্তমান মূল্য 100 টাকা, দ্রব্যটি মূল্য প্রতি বছর 10% হ্রাস পেলে 2 বছর পরে দ্রব্যটির মূল্য কত হবে। 2 বছর পরে দ্রব্যটির মূল্য বলেছে 81 টাকা। এটা সত্য না মিথ্যা, এইটাই ছিল এই ধরনের অঙ্ক। তাহলে এই যে আমরা যখন বের করতে চাইছি, এটা সহজে একসঙ্গে করার জন্য আমি এখানে করে দিয়েছিলাম, কিন্তু এটা তোমরা যদি কেউ বুঝতে সমস্যা হয়, সেই জন্য ডাইরেক্ট একদম সূত্রের সাহায্যে করে দেওয়া হয়েছে। কোনো একটা দ্রব্য কত মূল্য ছিল, কত 100 টাকা, তাহলে তার 10% হ্রাস মানে, তাহলে এই 10% হ্রাস মানে 100 গুণিতক 10/100, তাই তো। তাহলে এইটা কত হয়েছে, 100 থেকে বিয়োগ করে দাও, দিলে জানতে পারবে। বা যে মূল্যটা আছে, মোট মূলধন যেটা ছিল, বর্তমান মূলধন যেটা ছিল, সেখানে থেকে যে টাকাটার যত পার্সেন্ট কমেছে সেটাকে বিয়োগ করে দাও, হয়ে যাবে। তাহলে এটা প্রথম বছরের জন্য হচ্ছে, এটা প্রথম বছরের জন্য, কিন্তু প্রথম বছরে তোমাকে চাইনি, দ্বিতীয় বছরে, তাহলে পরের বছরে এইটাই হচ্ছে অরিজিনাল টাকা,
দ্বিতীয় বছরের জন্য, তাহলে 90 টাকা এর 10% কত হচ্ছে 9 টাকা পড়ে কমে যাবে। তাহলে এই 9 টাকা কমে গেলে মোট টাকা কত ছিল 90 থেকে 9 টাকা বিয়োগ করে দিলে কত হচ্ছে 81 টাকা, অর্থাৎ বিবৃতিটা যেটা আছে সেটা সত্যই আছে। তারপরে আচ্ছা, দুই দাগে কী বলেছে, এক্স ভ্যারিজেস ওয়াই হলে তাহলে এক্স টু দি পাওয়ার এন ভ্যারিজেস ওয়াই টু দি পাওয়ার এন, এটা সত্য না মিথ্যা হবে জানতে চাইছে। আচ্ছা, এখানে এক্সের পাওয়ারে কত আছে 1 আছে, ওয়াইয়ের পাওয়ারে কত আছে 1 আছে, তাহলে এখানে আমি এই 1-এর সঙ্গে এন গুণ করেছি, তো এদিকেও এন গুণ করতে পারি, এদিকেও যদি 2 গুণ করি, এদিকেও 2, এদিকে 3 সেরকম এখানে যদি এন গুণ করতে পারি তাহলে সেখানেও এন, উভয় পক্ষে যখন পাওয়ার বেড়েছে কোনো পরিবর্তন কিছু হয়নি, সব কিছু বিবৃতিটাই ঠিকই আছে, সত্য বলা যেতে পারে। তিনি তাকে কি বলেছে, প্রশ্ন বলেছে 3টি সমরেখা বিন্দু দিয়ে একটি বৃত্ত অঙ্কন করা যাবে কিনা, সত্যকে মিথ্যা দেখতে বলেছে। আচ্ছা, এটা আসলে বিবৃতিটা মিথ্যা। কেন হচ্ছে, কারণ 3টা বিন্দুকে তুমি কখনোই একটা সরলরেখাংশে অবস্থান করাতে পারো না, কারণ বৃত্তের পরিধি প্রত্যেকটা মুহূর্তে তার ডিরেকশন চেঞ্জ করে। আর 3টা বিন্দু একটা পাশাপাশি যত কাছাকাছি বসুক, সে 2 নম্বর থেকে 3 নম্বরের বেলাতে সে চেঞ্জ করবেই, হ্যাঁ কি না। তিনি তাকে কি বলেছে, তিনি তাকে বলেছে 3টি সমরেখা বিন্দু দিয়ে একটা বৃত্ত অঙ্কন করা যাবে কিনা, হ্যাঁ কি না। তাহলে এটা বিবৃতিটা তো অবশ্যই মিথ্যা হবে, কেননা আমরা জানি কি সমরেখা বিন্দু কাকে বলে, একাধিক বিন্দু যখন একটা সরলরেখাংশে অবস্থান করে। কিন্তু একটা বৃত্ত কখনোই কি তার 3টা বিন্দু একটা সরলরেখাংশে অবস্থান করতে পারে, ভেবে দেখো দেখি, কারণ তার পরিধিটা প্রত্যেকটা মুহূর্তে ডিরেকশন চেঞ্জ করে, সেই জন্য এটা কখনো বিবৃতিটা সত্য হতে পারে না। এরপরে 4 দাগে কি বলেছে সাইন স্কোয়ার 5θ প্লাস কস স্কোয়ার 5θ এর মান 5 হবে, হতে পারে কি, কারণ এই 5θ এটা তো একমাত্র সে তো থিটাকেই রিপ্রেজেন্ট করছে, এই 5θও তো থিটাকেই রিপ্রেজেন্ট করছে। আমরা জানি কি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু কত হয়, সবসময় 1 ভ্যালু দেয়, তাহলে এটা তো 5 হতে পারে না, 5 তো হতে পারে না, অর্থাৎ বিবৃতিটা কী হবে, মিথ্যা হবে। এরপরে 5 দাগে কি বলেছে এটা নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু, তার আয়তন দেওয়া আছে, আয়তন কত দেওয়া আছে ভি ঘন একক, ক্ষেত্রফল দেওয়া আছে কত দেওয়া আছে এ বর্গ একক, তাহলে তার উচ্চতা জানতে চাইছে, উচ্চতা বলেছে 3v/a, এটা সত্য না মিথ্যা তোমাকে জানতে চাইছে। আচ্ছা, আমরা তো আগেই জানতাম ভি ইকুয়ালস টু কী হয় 1/3 πr² h। আচ্ছা, এই πr² কি এ হয় না ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, তাহলে এইখানে তুমি বসিয়ে দাও কোথায়, এই যে সমীকরণটায় ভি ইকুয়ালস টু 1/3 πr² h, এইখান থেকে যদি আমরা এইচ বের করতে চাই তাহলে এই পাই আর এর জায়গায় কি বসাতে পারি, পাই আর স্কোয়ারের জায়গায় কি বসাতে পারি এ বসাতে পারি, পাই আর স্কোয়ারের জায়গায় ক্ষেত্রফলটা বসাতে পারি, তাহলে এইখানে ক্ষেত্রফল বসানো হয়েছে এ বসানো হয়েছে, অর্থাৎ এইচের ভ্যালু কত হয়েছে 3v বাই কত হয়ে যাচ্ছে 3v/a। বাস এটাই তোমার প্রমাণ করতে বলেছিল, তাহলে এইটাই এসছে, অর্থাৎ বিবৃতিটা কী হবে সত্য হচ্ছে। এরপরে যেটা পড়ে আছে কি লাস্ট প্রশ্ন আজকের দিনের, কি হচ্ছে বলেছে একটা তোমার কাছে তথ্য সিরিজ দিয়েছে, বলেছে এই সিরিজটা সংখ্যাগুরুমান কিছু নয়, সংখ্যাগুরুমান হচ্ছে যে এই তথ্য সিরিজে যে নাম্বারটা সব থেকে ম্যাক্সিমাম আছে, সব থেকে বেশি বার আছে। দেখো এখানে 4টা কবার আছে 1 2 3 4 4বার আছে, এই 4বারের বেশি অন্য কোনো সংখ্যা নেই, বা অন্য কোনো সংখ্যা যদি আমরা 5টাকেই ধরি তাহলে 5 কবার আছে, এখানে 1 বার 2 বার 3 বার আছে। যদি আমরা 9 ধরি, 9 তো একবারই আছে, 7 কবার আছে 2 বার আছে, 8 কবার আছে একবারই আছে, 6 ধরলে 6ও সাধারণত একবার মনে হচ্ছে, হ্যাঁ একবারই আছে। তাহলে এটা 4ই সংখ্যাগুরু মানই আছে, অর্থাৎ সব থেকে বেশি বার আছে, তাহলে বিবৃতিটা কী আছে সত্য আছে, তাহলে আমরা বিবৃতিটাকে সত্য ধরতে পারি। অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। পরের যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা করার চেষ্টা করব।